হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আমাদের প্লেলিস্টের আরেকটা ভিডিও, সেটা কি অণুজীব চ্যাপ্টারের উপর যত বোর্ড এমসিকিউ আছে সবগুলো বোর্ড এমসিকিউ আমরা আবার সলভ করব, ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের অনেক বড় এবং এইচএসসি তে অনেক কোশ্চিন আসছে, ঠিক আছে? এইচএসসি তে এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চিন আসছে। এই কোশ্চিনগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা এটা এইচএসসির জন্য সলভ করব অ্যান্ড এখান থেকে কিন্তু তোমার অ্যাডমিশনেও অনেক কোশ্চিন আসে। তো অ্যাডমিশনের জন্য আমাদের একটা রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, অনেক টাইমে কি হয়, অনেক টাইমে এইচএসসির এই এমসিকিউগুলো যেগুলো আছে এগুলো অ্যাডমিশনে ডিরেক্ট তুলে দেয় বা এইচএসসিতে রিপিট হয়। সো তোমাদের কাজে লাগবেই। চলো আমরা শুরু করি। তাহলে দেখো, প্রথম যে কোশ্চিনটা, সেটা কি কোন বিজ্ঞানী টিএমভি কে তামাক পাতা থেকে কেলাসন প্রক্রিয়ায় পৃথক করেন, তাই না? এখানে কয়েকজন বিজ্ঞানীর নাম আছে। এখন দেখো, অ্যাডলফ মায়ার আছে, তারপর হচ্ছে আইভানোভস্কি আছে, বোদেন আছে। বোদেন তো বাদ, এই শব্দটা বা হচ্ছে এই সায়েন্টিস্টের নাম তো এই পার্টে ছিলই না, ঠিক আছে? তো কেলাসন করছিল কে? কেলাসন করছিল ডাব্লিউ.এম. স্টানলি। সরি, কালারটা একটু নেই, অন্য কালার নেই। তো স্টানলি ইনি হচ্ছে কেলাসন করছিল, ঠিক আছে? আচ্ছা, ওইখানে দেখবা যে হচ্ছে কয়েকটা সায়েন্টিস্টের দিয়ে ওইখানে অনেকগুলা তথ্য দেওয়া আছে। তো ওইখান থেকে জাস্ট সায়েন্টিস্ট এবং সে কোন কাজটা করছে এইটা একটা স্টিকি নোটে লিখবা, লিখে ওইখানে লাগায় রাখবা, ঠিক আছে? বইয়ের ওখানে লাগায় রাখবা। এখন যদি তুমি প্রত্যেকটা সায়েন্টিস্ট কে কি করছে খুঁজে খুঁজে পড়তে যাও, দেখবে যে তুমি প্যারায় পড়তেছো। আমি যেটা করছিলাম, আমি একটা স্টিকি নোটে সুন্দর করে কোন সায়েন্টিস্ট কোন কাজটা করছিল লিখে লাগাই দিছিলাম। এখন যদি তোমরা ক্লাসটা দেখতে থাকো, তাহলে তোমরা ক্লাসটা পজ করে এখনই লিখে ফেলতে পারো, ঠিক আছে? যদি আমরা কাজটা পরের জন্য চাপায় রাখি, দেখবে যে কখনোই করা হইতেছে না। এখনই পারলে ক্লাসটা পজ করে লিখে ফেলতে পারো। আচ্ছা, এরপরে দেখো, ভাইরাসের বৈশিষ্ট্য কোনটি, তাই না? আচ্ছা, ভাইরাস কি একটা আদিকোষী? হ্যাঁ, একে তো আদিকোষী, তারপর হচ্ছে যে তোমার উন্নত কোনোটাতে আমরা ভাগ করতে পারি না, তাই না? এটা কি এই ভাইরাসের তোমার জড় এবং জীব দুই ধরনের বৈশিষ্ট্যই থাকে, তাই না? জড় এবং জীব দুই ধরনের বৈশিষ্ট্য এর থাকে, জড় প্লাস জীব, বুঝছো? এখন সে জীবের বাইরে সে জড়ের মতন বিহেভ করে, আর জীবের ভিতরে সে ওই জীবের মতন বিহেভ করে, ঠিক আছে? মানে কোনো একটা জীবের ভিতরে যখন যাবে, সে মনে হবে যে সে জীবিত কোনো কিছু, এরকম সে বিহেভ করতেছে। বাট জীবিত কোষের বাইরে সে জড়ের মতন আচরণ করবে। তো ভাইরাসের এই যে জীবিত যে ক্যারেক্টারিস্টিক্স, এটা শো করার জন্য অবশ্যই কি হইতে হবে, একটা জীবের দেহে বা একটা জীবিত কোষে তাকে প্রবেশ করতে হবে। এই জন্য তাকে কি বলা হয়? এই জন্য তাকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী, বুঝছো? এখন এটার কি বিপাক ঘটে? বিপাক ঘটে না। এবং ডিএনএ আরএনএ কি অনুপস্থিত? না। যে কোনো একটা হয়, ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, দুইটা উপস্থিত না। তাহলে এই কোশ্চেনটা আমাদের সলভ করা শেষ। এরপর আসো, কোনটিকে কেলাসিত করা যায়? আমরা জানি ভাইরাসকে কেলাসিত করা যায়। ওই যে টিএমভি ভাইরাস যেটা ছিল তামাকের মোজাইক ভাইরাস, ওটাকেই তো কেলাসিত করা গেছে, তাই না? ওকে তো কেলাসিত করা হয়েছে, তাহলে ভাইরাসকে কেলাসিত করা যায়। এরপর দেখো, নিচের কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে? আচ্ছা, রিভার্স ট্রান্সক্রিপশন জিনিসটা কি? রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে তোমার আরএনএ থেকে তোমার কি উৎপাদন হবে? ডিএনএ উৎপন্ন হবে, ঠিক আছে? আরএনএ থেকে ডিএনএ উৎপন্ন হবে। এই প্রসেসটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। আর যে ভাইরাসটাতে এই প্রসেসটা ঘটে, ওই ভাইরাসটাকে বলা হয় রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস, আচ্ছা, এগুলোকে বলা হয় রেট্রোভাইরাস। তো এই ভাইরাসের নামগুলো খুবই ইম্পর্টেন্ট, সুন্দর করে এই ভাইরাসগুলা লিখে রাখবা, ঠিক আছে? এই রেট্রোভাইরাসের একটা এক্সাম্পল হচ্ছে এইচআইভি। এইচআইভিটা হচ্ছে রেট্রোভাইরাস, বুঝছো? এইচআইভি হচ্ছে রেট্রোভাইরাস, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এবং এই এইচআইভি যেটা আছে, এইচআইভি কিন্তু আরেকটা, এইচআইভি কিন্তু আমাদের ইমার্জিং ভাইরাসও। এইচআইভি হচ্ছে ইমার্জিং ভাইরাসও, ঠিক আছে? এইচআইভি কি? এইচআইভি একই সাথে ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস মানে কি? যে ভাইরাসটা পোষক আসলে প্রথমে মানে মানুষ ছিল না, ঠিক আছে? এইচআইভি তো মানুষকে আক্রমণ করে, কিন্তু প্রথমে এর পোষক মানুষ ছিল না। প্রথমে এর পোষকটা অন্য একটা প্রাণী ছিল। তাহলে অন্য একটা প্রাণী বা অন্য পোষক থেকে আরেকটা নতুন একটা পোষকে এই স্থানান্তরিত হয়েছে, ঠিক আছে? তাহলে এই ভাইরাসকে বলা হয় ইমার্জিং ভাইরাস। তাহলে আগে এর পোষক কে ছিল? আগে এর পোষক ছিল বানর। বানর থেকে কোথায় আসছে? মানুষে আসছে। বানর থেকে আসছে মানুষে, বুঝছো? এটা গেল ইমার্জিং ভাইরাস। এরপর দেখো, কোনটি আরএনএ ভাইরাস? কোনটি আরএনএ ভাইরাস? এই যে এখানে দেখতেছো ভ্যাকসিনিয়া, এটা হচ্ছে তোমার ডিএনএ ভাইরাস, ভ্যারিওলা ডিএনএ ভাইরাস, টিটুফাস ডিএনএ ভাইরাস। এই যে টিএমভি, যে তামাকের যে টিএমভি আছে, টোবাকো মোজাইক ভাইরাস, এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস।
টিএমবিটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটাকে নিয়ে কত গবেষণা প্রথমে করা হয়েছিল, তাই না? এই জন্য এই ভাইরাসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বুঝছো? টিএমবি হচ্ছে একটা আরএনএ ভাইরাস, এবং টিএমবির আকৃতি কিরকম জানো? এই টিএমবির আকৃতি হচ্ছে দণ্ডাকার। টিএমবির আকৃতি হচ্ছে দণ্ডাকার। আচ্ছা, এরপরে দেখো নিচের কোনটি ডিএনএ ভাইরাস? নিচের কোনটা ডিএনএ ভাইরাস? দেখো টোবাকো মোজাইক, এটা তো আরএনএ ভাইরাস, তাই না? আচ্ছা, এরপরে ডেঙ্গু ডিএনএ ভাইরাস, ডেঙ্গু যেটা হেপাটাইটিস বি, হেপাটাইটিস বিটা হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাস, বুঝছো? বাকি যেগুলো আছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, টোবাকো মোজাইক ভাইরাস, এগুলোর একটা আনসার না আমাদের এই হেপাটাইটিস বি, এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। আচ্ছা, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, এটাকে কিভাবে ক্লাসিফাই করা হয়েছে? আরএনএ ভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা হচ্ছে আরএনএ, ডিএনএ ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে ডিএনএ, বুঝছো? এভাবে ক্লাসিফাই করা হয়েছে। এরপর দেখো কোন ভাইরাসের দ্বিসূত্রক আরএনএ থাকে? দ্বিসূত্রক আরএনএ থাকে। আচ্ছা, আমরা জানি সাধারণত আরএনএ কি হয়? একসূত্রক হয়, কিন্তু দ্বিসূত্রক হয় কাদের জানো? দ্বিসূত্রকের এক্সাম্পল হচ্ছে, দ্বিসূত্রকের এক্সাম্পল কি? একটা হচ্ছে রিও ভাইরাস, রিও ভাইরাস, আর একটা হচ্ছে ধানের বামন ভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস। ঠিক আছে, এই দুইটা ভাইরাসের হচ্ছে আরএনএ কি হবে? আরএনএ হবে হচ্ছে দ্বিসূত্রক, বুঝছো? এই যে রিও ভাইরাস। আচ্ছা, রিও ভাইরাস, আর এই গোত্রটাকে বলা হয় রিওভিরিডে, বুঝছো? রিওভিরিডে গোত্র বলা হয়। আচ্ছা, তাহলে এটা দেখো, এটা কি ছিল? আরএনএ সাধারণত একসূত্রক হওয়ার কথা, বাট এটা কি হয়েছে? দ্বিসূত্রক হয়েছে। এরকম ডিএনএটা দ্বিসূত্রক হওয়ার কথা, কিন্তু ডিএনএ পাবো হচ্ছে একসূত্রক। এরকম কিছু গোত্র আছে, পার্ভোভিরিডে গোত্র, ঠিক আছে? আচ্ছা, কোন ভাইরাসে ডিএনএ থাকে? ডিএনএ থাকে কোথায়? টিএমবিতে থাকে। টিএমবি তো কি একটা আরএনএ ভাইরাস। কোভিড-19 আরএনএ ভাইরাস, ফ্লাভি ভাইরাস তো আরএনএ ভাইরাস, এই যে টি2 ভাইরাস যেটা আছে, টি2 ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস। বাকিগুলা কি? বাকিগুলো হচ্ছে আরএনএ। এটা হচ্ছে আরএনএ, এটা হচ্ছে আরএনএ, এটা হচ্ছে আরএনএ। ঠিক আছে, অ্যান্সার কোনটা? এই যে এটা। এরপর আসি, নিম্নের কোনটি ডিএনএ ভাইরাস? দেখতেছো একই কোশ্চেন কতবার আসছে, এই যে ভ্যাকসিনে, এটা হচ্ছে ডিএনএ ভাইরাস, বুঝছো? আচ্ছা, একই কোশ্চেন কতবার আসছে তোমরা দেখছো, তাহলে কি করবা? সুন্দর করে কোনগুলা ডিএনএ ভাইরাস, কোনগুলা আরএনএ ভাইরাস, সবগুলা একটা লিস্টে লিখে রাখবা। আমি যেগুলো বলতেছি, যেগুলো তোমাকে স্টিকি নোটে লিখতে বলতেছি বা ছক করতে বলতেছি, অবশ্যই করে ফেলবা। স্টিকি নোটে একটাতে লিখবা সবগুলো আরএনএ ভাইরাস, আরেকটাতে লিখবা ডিএনএ ভাইরাস। এই কোশ্চেনটা এইচএসসির জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং অ্যাডমিশনে তোমরা দেখবা আসে, বুঝছো? তাহলে অবশ্যই এটা আলাদা করে নোট করে রাখবা। নিচের কোন ভাইরাসে ডিএনএ একসূত্রক ডিএনএ বিদ্যমান? ঠিক আছে, একটু আগে দেখলাম আমরা যে ডিএনএ সাধারণত কি হয়? দ্বিসূত্রক হয়, বাট এখানে কি একসূত্রক। একটু আগে কি দেখছি আমরা? আরএনএ সাধারণত একসূত্রক হয়, বাট ওটার আরএনএ কি দ্বিসূত্রক, বুঝছো? এখন তাহলে নিচের কোন ভাইরাসে একসূত্রক ডিএনএ বিদ্যমান? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে দুইটাতে, একটা হচ্ছে 5X174, আর একটা হচ্ছে M13 কলিফাস। এই দুইটার কি ডিএনএটা হবে হচ্ছে একসূত্রক, বুঝছো? আর একটু আগে ওই দুইটার কি পাইছিলাম আমরা? আরএনএটা হচ্ছে দ্বিসূত্রক, অবশ্যই যাতে মনে থাকে। এরপর আসো, নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস? এখন দেখো টি2 যেটা, টি2টা কি ব্যাঙাচি আকৃতির। আচ্ছা, এটা হচ্ছে ব্যাঙাচি আকৃতির। এরপর টিএমবি, এই যে এটা হচ্ছে দণ্ডাকার, বুঝছো? এটা হচ্ছে দণ্ডাকার। এরপরে দেখো ভ্যাকসিনিয়া, এটা হচ্ছে ঘনক্ষেত্রকার বা পাউরুটি আকার, ঘন ক্ষেত্রকার বা পাউরুটি আকার। পাউরুটি আকার। আর এটা কি এইচআইভি। এই এইচআইভিটা কি? এইচআইভিটা হচ্ছে গোলাকার, গোলাকার। ঠিক আছে, বুঝছো? তাহলে দণ্ডাকার ভাইরাস কোনটা? এই যে টিএমভি, এটা হচ্ছে দণ্ডাকার ভাইরাস। এরপরে দেখি আমরা টোবাকো মোজাইক ভাইরাসের আকার কিরকম। টোবাকো মোজাইক ভাইরাস টিএমভি যেটা, ওটার আকার একটু আগে দেখলাম দণ্ডাকার, বুঝছো? এরপর দেখো
নিচের কোনটি গোলাকার ভাইরাস? এইচআইভি গোলাকার ভাইরাস, একটু আগে দেখলাম। তাহলে দেখো আমাদের একটা এমসিকিউ সলভ করে ওইখানে যে এমসিকিউর অপশনগুলো ছিল ওটা দেখে আমরা কি করছি, পরে দুইটা এমসিকিউ এর আমরা মানে কারেক্ট অ্যান্সার বের করে ফেলতে পারছি, বুঝছো? তাহলে এটা কিন্তু আমাদের এভাবে কিন্তু আমাদের এমসিকিউ গুলো সলভ করতে হবে। ওই এমসিকিউ যে হুবহু আসবে এরকম না, ওইখানে যে অপশনগুলো আছে ওই অপশনটার কোনো আরেকটা কারেক্ট অ্যান্সার হতে পারে, এরকম কোশ্চেন আসতে পারে, বুঝছো? তাহলে পরের বছর যে পরের যে অপশনগুলো আমরা দেখছি ওইখান থেকে আসবেন, এটার কি গ্যারান্টি? ঠিক আছে না? তাহলে কি করতে হবে, আমাদের চারটা অপশন সম্বন্ধে ইনফরমেশনটা আমাদের জানতে হবে। ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক না? কোনটা সঠিক না বলছে? ডিএনএ এবং আরএনএ উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে। এর প্রথমে তো অ্যান্সার পেয়ে গেছি আমরা, ডিএনএ এবং আরএনএ উভয় প্রকার থাকে না, যে কোনো একটা থাকে। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? এটা। এখন বাকিগুলো দেখি তো। দৈহিক বৃদ্ধি নেই, ঠিক আছে, এটা কি বলছে? সঠিক নয়। ঠিক আছে, এটা তো সঠিক না, দৈহিক বৃদ্ধি হয় না। পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না, সাড়া দেয়, সাড়া তো দেয় না, তাই না? এটা তো সঠিক বলছে। আচ্ছা, এর কি বলছে? সঠিক নয়, এটা তো সঠিক। তারপর কেলাসিত করা যায়, সঠিক। সঠিক নয় কোনটা? প্রথমটা। এরপরে দেখো, নিচের কোনটিকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলে? এখান থেকে কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। দেখো, ভাইরাস কিভাবে গঠিত? ভাইরাসের একটা ক্যাপসিড থাকে। ক্যাপসিড হচ্ছে প্রোটিন আবরণ, ক্যাপসিড থাকে, প্লাস কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে। ক্যাপসিডের ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এই যখন ক্যাপসিড আর নিউক্লিক অ্যাসিড কি হয় জানো? এরা যখন আক্রমণে সক্ষম হয় তখন এদেরকে বলে ভিরিয়ন, যেটা আর কি পূর্ণাঙ্গ ভাইরাস, যেটা এই কোশ্চেনে চাইছে। এটাকে বলে ভিরিয়ন। কখন? যখন এই আক্রমণ করতে পারবে, আক্রমণ করতে পারবে, আক্রমণ সক্ষম। ঠিক আছে, আক্রমণে সক্ষম, টিক চিহ্ন দিছি। এরকম যদি হয় যে আক্রমণে সে সক্ষম না, আক্রমণ করতে পারে না, আক্রমণ করতে পারে না, তখন ওটাকে কি বলবো আমরা? শুধু নিউক্লিয় ক্যাপসিড, দুইটা মিলে যেটা নাম হয় সেটা নাম দিব নিউক্লিয় ক্যাপসিড। ঠিক আছে, নিউক্লিয় ক্যাপসিড। নিউক্লিক অ্যাসিড এবং তোমার ক্যাপসিড মিলে কি তৈরি করছে? নিউক্লিয় ক্যাপসিড তৈরি করছে। খুবই সিম্পল। এরপরে যদি তোমার এই যে ক্যাপসিড, এটা কি একটা প্রোটিন না? এটা তো প্রোটিন। এই প্রোটিনটা নিজেই যদি আক্রমণ করতে পারে, কার সাহায্য ছাড়া? এই নিউক্লিক অ্যাসিডের সাহায্য ছাড়া। সে নিজে নিজে যদি আক্রমণ করতে পারে তাহলে এটাকে বলবো আমরা প্রিয়ন্স। ঠিক আছে, এটাকে কি বলবো? প্রিয়ন্স। এটা দন্তস্ব, প্রিয়ন্স। আর এই যে নিউক্লিক অ্যাসিড, এ যদি আক্রমণ করতে পারে, এ যদি আক্রমণ সক্ষম হয়, এ যদি আক্রমণ করতে পারে, এটাকে কি বলবো? একে বলবো আমরা ভিরয়েড। ঠিক আছে, এটাকে বলবো আমরা কি? ভিরয়েড। ভিরয়েড কই থেকে আসছে? যে ভিরিয়ন থেকে আসছে। ভিরিয়ন, ওয়েড মানে কি? কোনো কিছু ইনকমপ্লিট থাকে, এটাকে বলা হয় ওয়েড। তো এই ভিরিয়নটা ইনকমপ্লিট, সেটাকে বলতেছে ভিরয়েড। কেন? কারণ তার ক্যাপসিড নাই। তাহলে দেখো, ক্যাপসিড নিউক্লিক অ্যাসিড দুইটা মিলে যদি আক্রমণ করতে পারে নাম হবে ভিরিয়ন, যেটা হচ্ছে পূর্ণাঙ্গ। যদি আক্রমণ করতে না পারে নাম হবে নিউক্লিয় ক্যাপসিড। শেষ। এরপরে ক্যাপসিড সে যদি নিজে নিজে আক্রমণ করতে পারে, মানে প্রোটিনটাই আক্রমণ করতে পারতেছে, সেটাকে বলবো প্রিয়ন্স। আর নিউক্লিক অ্যাসিড সে যদি আক্রমণ করতে পারে সেটাকে বলবো আমরা ভিরয়েড। আচ্ছা, তাহলে এটা কি হবে? পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ কোনটা? পূর্ণাঙ্গ হচ্ছে ভিরিয়ন। আচ্ছা, এরপরে দেখো, প্রিয়ন্স হলো। প্রিয়ন্স তাহলে কি? এটা হচ্ছে সংক্রামক প্রোটিন ফাইব্রিল। প্রোটিন ফাইব্রিল একটু আগে আমরা দেখছি যে প্রিয়ন্স হচ্ছে সংক্রামক, বুঝছো? আচ্ছা, এরপরে ভাইরাসের মাথায় দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণকে কি বলে? প্রোটিন নির্মিত আবরণকে কি বলে? ভাইরাসের মাথায় দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণকে ক্যাপসিড বলে। একটু আগে আমরা বললাম না যে ক্যাপসিড হচ্ছে তার আবরণটা, যে আবরণটা দিয়ে সে নিউক্লিক অ্যাসিডকে ঢেকে রাখছে বা প্রোটেকশন দিতেছে। আচ্ছা, এরপরে দেখো, চা, কফি, তামাক এগুলা প্রক্রিয়াকরণে কোনটা ব্যবহৃত হয়? কোন ব্যাকটেরিয়া?
ব্যাসিলাস মেগাটেরিয়াম। কোথায় আছে ব্যাসিলাস মেগাটেরিয়াম? এই যে এখানে আছে, ঠিক আছে। আচ্ছা এই যে দেখো ব্যাসিলাস থারেনজিয়েন্সিস, এটা আমরা পড়ছি না? আমরা কোথায় পড়ছি? এটা হচ্ছে জীব প্রযুক্তি চ্যাপ্টারে পড়ছি। ব্যাসিলাস থারেনজিয়েন্সিস এটা হচ্ছে তোমার পোকামাকড়ের এগেনস্টে কাজ করে, বুঝছো? এখান থেকে জিনটা পৃথক করা হয়। তারপরে দেখো ব্যাসিলাস ল্যাকটিস, ল্যাকটিস মানে কি দুধ সম্পর্কিত কোনো কিছু, বুঝছো? তো বাট চা, কফি, তামাক এগুলো প্রক্রিয়াকরণ যাতে কোনটা ব্যবহৃত হয়? ব্যাসিলাস মেগাটেরিয়াম। তাহলে এই ব্যাকটেরিয়াগুলোর ইউজগুলো অবশ্যই পড়তে হবে। এটা হচ্ছে 3 স্টার কোশ্চেন, ইউজগুলো সবগুলোর ইউজ। আচ্ছা ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিয়া মানে তো ব্যাকটেরিয়া, আর ফাজ মানে কি জানো? ফাজ মানে হচ্ছে টু ইট, টু ইট। এটা মানে কি? বাংলা কি? বাংলাটা হচ্ছে ভক্ষণ করা, ভক্ষণ করা। আচ্ছা তার মানে কি? এটা ব্যাকটেরিয়াকে যে ভক্ষণ করে, এটা কি এক প্রকার ভাইরাস? যে ভাইরাসটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে বা ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে, একে বলে ব্যাকটেরিওফাজ। এরপর দেখো টি2 ভাইরাসে ডিএনএ তে মোট কতটি জিন থাকে? মোট কতটা জিন থাকে? এখন কথা হচ্ছে ভাই এটা তো একটা সংখ্যা। দেখো আমাদের মেডিকেলে কিন্তু সংখ্যা বা নাম্বার রিলেটেড কিছু আসে না, মানে বেশি কিছু আসে না, বুঝছো? বাট এই যে দেখো এরকম টাইপ কোশ্চেন যেগুলো এইচএসসি তে আসছে সেগুলো তো আমরা ধরে নিব অনেক ইম্পর্টেন্ট, তাই না? তো এই কোশ্চেনগুলো আমরা ইম্পর্টেন্স সহকারে পড়বো যে 150টা জিন থাকে ভাইরাস, টি2 ভাইরাসের ডিএনএ তে 150টা জিন থাকে। এরপর দেখো কোন ভাইরাস দিয়ে ক্যাপুসি সার্কোমা রোগ হয়? ক্যাপুসি সার্কোমা রোগ হয় কোনটা দিয়ে? ক্যাপুসি সার্কোমা হয় হারপিস সিমপ্লেক্স দিয়ে, ঠিক আছে? ক্যাপুসি সার্কোমা হয় হারপিস সিমপ্লেক্স দিয়ে। আচ্ছা এরপরে এর সাথে আমার দুইটা ইনফরমেশন মনে পড়লো, তোমাদেরকে দিয়ে রাখি। সেটা হচ্ছে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি এই কাকে আক্রমণ করে? যকৃতকে আক্রমণ করে, ঠিক আছে? তাহলে লিভার বা যকৃতকে আক্রমণ করে কে? হেপাটাইটিস বি। আচ্ছা লিভার ক্যান্সারের জন্য এটা দায়ী, বুঝছো? লিভার ক্যান্সারের জন্য দায়ী। আর এখানে দেখতেছো আরেকটা বলি, সেটা হচ্ছে প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে? প্যাপিলোমা ভাইরাস, প্যাপিলোমা ভাইরাস এ কাকে আক্রমণ করে? এ আক্রমণ করে হচ্ছে এ ঘটে হচ্ছে এনোজেনিটাল ক্যান্সার, এনোজেনিটাল ক্যান্সার মানে জেনিটালকে আক্রমণ করবে, ঠিক আছে? এনোজেনিটাল ক্যান্সার ঘটায়। আচ্ছা আমার যেহেতু মনে পড়লো এই জন্য দুইটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখলাম, সাথে সাথে পড়ে ফেলো, বুঝছো? আচ্ছা যারা ক্লাস দেখতেছো তারা অবশ্যই ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করিও প্লে লিস্টটা, তাহলে তারাও দেখে উপকৃত হবে, বুঝছো? এবং আমাদের আরটিডিএস এর দেশ সেরা বাংলাদেশের সব থেকে বড় যে প্রি মেডিকেল ব্যাচ সেটা কিন্তু চলতেছে, সেখানে তোমরা চাইলে ভর্তি হইতে পারো। এখানে তো আমি এমসিকিউ সলিউশন একটা ক্লাস নিতেছি, তাই না? সেখানে একদম পূর্ণাঙ্গ একটা চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত ধরে ধরে পড়ানো হয়। আচ্ছা সেকেন্ড টাইমের ব্যাচ তো আমাদের আলাদা, আমাদের প্রি মেডিকেল এবং সেকেন্ড টাইমের ব্যাচ দুইটাই কিন্তু আলাদা। নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস? আচ্ছা দেখো উদ্ভিদ ভাইরাস কোনটা? আমরা তো শুরু থেকে পড়তেছি যে তামাককে আক্রমণ করে কে? টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস, তাই না? তাহলে এটা কি একটা উদ্ভিদ ভাইরাস? তামাক তো একটা উদ্ভিদ। এরপর দেখো কি বলছেন, কোনটি ভাইরাস ঘটিত রোগ? আচ্ছা এখানে জলাতঙ্ক, জলাতঙ্ক কোন ভাইরাসের কারণে হয়? জলাতঙ্ক র্যাবিসের কারণে হয়, তাই না? র্যাবিস, কুকুর বিড়াল থেকে এই ভাইরাসটা ছড়ায়। তাহলে র্যাবিসের কারণে জলাতঙ্ক হয়। এখন বাকিগুলা কলেরা, কলেরা হচ্ছে ভিব্রিও কলেরার মাধ্যমে হয়, যেটা এক প্রকার ব্যাকটেরিয়া। তারপর ধনুষ্টঙ্কার, এটাও ব্যাকটেরিয়ার কারণে। যক্ষা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটাও হচ্ছে তোমার তোমার কিসের কারণে? ব্যাকটেরিয়ার কারণে, ঠিক আছে? মানুষের ভাইরাস ঘটিত রোগ কোনটা? দেখো তাহলে তোমাকে ভাইরাস ঘটিত রোগ কোনটা, ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটা, এগুলো আলাদা চার্ট করে লিখে রাখবা। এটা একবারে তুমি পরীক্ষার আগে রিভিশন দিতে পারবা, বুঝছো? যেরকম তুমি কোনগুলো আরএনএ ভাইরাস, কোনগুলো ডিএনএ ভাইরাস, তুমি একটা একটা করে বই থেকে না পড়ে একবারে লিখে রাখো না। এগুলো তো পরীক্ষায় আসতেছে, আরএনএ ভাইরাস সবগুলো লিখে রাখলা, ডিএনএ ভাইরাস সবগুলো লিখে রাখলা, তারপর হচ্ছে ভাইরাস ঘটিত রোগ কোনগুলা, ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনগুলা, এগুলো সব একসাথে লিখে রাখবা, বুঝছো? মানুষের ভাইরাস ঘটিত রোগ কোনটা? ভাইরাস ঘটিত রোগ হচ্ছে যে হেপাটাইটিস। একটু আগে তো বললাম হেপাটাইটিস বি এর কারণে লিভার ক্যান্সার হয়, তার হেপাটাইটিস হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। আচ্ছা এরপরে দেখো কোনটি ভাইরাস ঘটিত রোগ আবার আসছে, দেখছো? এরপর আসে আমরা নিচের কোনটি হতে জন্ডিস রোগের টিকা
তৈরি করা হয়। আচ্ছা, জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়। এখন তোমরা জানো যে ভাইরাস হচ্ছে আমাদের প্রতিনিয়ত ক্ষতি করে যাইতেছে, আমাদের সে ক্ষতি করে, কিন্তু আমরা তাকে ইউজ করে কিছু অ্যাডভান্টেজও নিতে পারছি। অ্যাডভান্টেজটা কি? এই যে জন্ডিস রোগের টিকাটা কই থেকে আসছে জানো? এই যে ভাইরাস থেকে আসছে। জন্ডিস রোগের টিকাটা আসছে ভাইরাস থেকে। আচ্ছা, এরপরে কি আছে আমরা দেখি। নিচের কোনটি ইমার্জিং ভাইরাস আছে? ইমার্জিং ভাইরাসও তো আমি সংজ্ঞা বলছি, তার মানে কি এটার পোষক থাকে আরেকটা, বুঝছো? এরপরে সে অন্য একটা পোষকে স্থানান্তরিত হয় বা অন্য একটা পোষকে সে অ্যাটাক করতে সক্ষম হয়। যেরকম এইচআইভি ভাইরাস, যেটা সেটার পোষক ছিল বানর, এরপরে সে মানুষকে আক্রমণ করতে পারছে। ঠিক আছে, তাহলে একটা পোষক থেকে আরেকটা পোষকে সে চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে ইমার্জিং ভাইরাস। আচ্ছা, এরপরে দেখো পেপে রিং স্পট রোগের জীবাণু, এটা কি? আচ্ছা, এটা মশা দ্বারা বাহিত হয় না, এটা হচ্ছে এফিড দ্বারা বাহিত হয়। এফিড, এফিড দ্বারা। তারপরে ফ্ল্যাবোভিরিডে গোত্রের অন্তর্ভুক্ত না, এটা হচ্ছে পটিভিরিডে গোত্রের অন্তর্ভুক্ত। পটি, এটা হচ্ছে একটা পটি ভাইরাস, বুঝছো? পটিভিরিডে গোত্রের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে কি আছে? ডিএনএ বহন করে না, এটা হচ্ছে আরএনএ ভাইরাস। তাহলে কি থাকলো? রিং স্পট ভাইরাস, এটা হচ্ছে দণ্ডাকৃতি, বুঝছো? আচ্ছা, এরপর দেখি। এরপর হচ্ছে পিআরএসভি এর প্রকৃত বাহককে, যে এফিড, একটু আগে তো আমরা পড়ে ফেললাম, দেখছো? তাহলে ওই কোশ্চেনটা যদি তুমি সলভ করো তাহলে বাকি এই কোশ্চেনগুলো তুমি পেরে যাইতেছো। মনে করো এটা কোশ্চেন, এই কোশ্চেনটা আসছে পরের বছর একটা এইচএসসি তে, আর আগেরটা কিন্তু আগের বছর একটা এইচএসসি তে আসছে। তার মানে কি, যে ছেলেটা বা মেয়েটা আগের বছর এইচএসসি কোশ্চেনগুলো সলভ করছে, পরের বছর এসে সে হুবহু কমন পাইছে, বুঝছো? কোনটি ভাইরাস জনিত রোগ? আচ্ছা, ভাইরাস জনিত রোগ কোনটা? পিআরএসভি, একটু আগে তো আমরা পড়লাম যে পেপে রিং স্পট ভাইরাস, তাই না? এটা হচ্ছে ভাইরাস জনিত রোগ। আচ্ছা, পেপে রিং স্পট ভাইরাস নিচের কোনটি দ্বারা বাহিত হয়? এই যে এফিড দ্বারা বাহিত হয়। আমরা তো ওই দেখো একটা আমরা স্লাইড সলভ করছি, একটা এমসিকিউ সলভ করছি, কতগুলো আমরা পেরে যাইতেছি। আচ্ছা, পিআরএসভি এটার বাহক কোনটা? এটার বাহক হচ্ছে এফিড। আচ্ছা, এরপর নিচের কোন রোগের জীবাণু সাদৃশ্যপূর্ণ? আচ্ছা, পেপের রিং স্পট রোগের জীবাণুর সাথে, আচ্ছা, পেপের রিং স্পট রোগের জীবাণুটা, এই জীবাণুটা কি? এক প্রকার ভাইরাস, তাই না? এখন এখানে দেখো তো, কলেরা, কলেরা কি দ্বারা হয়? ব্যাকটেরিয়া দ্বারা। আচ্ছা, ব্যাকটেরিয়া দ্বারা হয়। ম্যালেরিয়া কি দ্বারা হয়? পরজীবী দ্বারা। পরজীবী দ্বারা। আচ্ছা, ধানের ব্লাইট রোগ, এগুলো কি? একটা হচ্ছে ব্যাকটেরিয়া বাহিত, ঠিক আছে, এটা লিখলাম না। তার মানে কি, এই যে ডেঙ্গু জ্বর, ডেঙ্গু জ্বর কি দ্বারা হয়? ভাইরাস দ্বারা হয়, বুঝছো? এই ডেঙ্গু জ্বরের সাথে তোমার পিআরএসভি এটা কানেক্টেড, এটাও কি দ্বারা হয়? ভাইরাস দ্বারা হয়। মানে দুইটাই একই রকম তোমার জীবাণু দ্বারা হইতেছে, দুইটাই ভাইরাস দ্বারা আক্রান্ত হইতেছে, বুঝছো? তাহলে পেপের রিং স্পট ভাইরাস আর হচ্ছে ওখানে ডেঙ্গু জ্বরের ভাইরাস, বুঝছো? দুইটা হচ্ছে ভাইরাস, এই জন্য দুইটার মধ্যে মিল আছে। কোনটি দ্বারা বাহিত হয়? এফিড পড়ছি আমরা। এরপরে দেখো, ব্যাকটেরিওলজির জনককে? শুধুমাত্র ব্যাকটেরিওলজির জনক না, ব্যাকটেরিওলজি এবং প্রোটোজোলজি এই দুইটার জনক হচ্ছে লিউয়েনহুক। ঠিক আছে, ব্যাকটেরিওলজির সাথে আরেকটা কি প্লাস, ব্যাকটেরিওলজি প্লাস প্রোটোজোলজি, প্রোটোজোলজি, এই দুইটার জনককে লিউয়েনহুক। আচ্ছা, বাকি যে সায়েন্টিস্টটা, বাকি সায়েন্টিস্টটা দেখি তো কে কি করছে। আচ্ছা, রবার্ট হুক কি করছে? রবার্ট হুক হচ্ছে কোষ আবিষ্কার করছে। তারপরে লুই পাস্তুর, এ কে দিছে? এই মানুষটা কি করছে? এ হচ্ছে ব্যাকটেরিয়া তত্ত্ব প্রদান করছে, ব্যাকটেরিয়া তত্ত্ব প্রদান করছে। আচ্ছা, আর এরেনবার্গ ইনি কি করছে? ইনি হচ্ছে ব্যাকটেরিয়া নামকরণ করছে, ব্যাকটেরিয়া নামকরণ করছে। তাহলে যদি এই সায়েন্টিস্ট গুলো সম্বন্ধে তুমি ইনফরমেশনটা না জানো, তাহলে সুন্দর করে ভিডিওটা পজ করে এই ইনফরমেশন গুলো এখনই মুখস্থ করে ফেলো। ব্যাকটেরিয়া নামকরণ। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আগেরটার কি কারেক্ট অ্যান্সার করছি আমরা? লিউয়েনহুক করছি। আচ্ছা,
ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে মূলত কি থাকে? মূলত দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মুরামিক অ্যাসিড, মুরামিক অ্যাসিড, আর এটা হচ্ছে টিকোইক অ্যাসিড। টিকোইক অ্যাসিড, মুরামিক অ্যাসিড আর টিকোইক অ্যাসিড থাকে। এখানে কোনটা আছে? এই যে মুরামিক অ্যাসিড থাকে। যদি টিকোইক অ্যাসিড অপশনে থাকতো আমরা ওটাই দাগাইতাম। কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা? এই যে ভিব্রিও কলেরা, এটা হচ্ছে কমা আকৃতির, ঠিক আছে? এটা আমরা সবাই জানি, এটা খুবই কমন। ভিব্রিও কলেরা কলেরা রোগের জন্য দায়ী। আচ্ছা, সরাসরি এভাবেও না থাকতে পারে যে কলেরা রোগের ব্যাকটেরিয়া আকৃতি কিরকম? কমা আকৃতির। তারপরে কলেরা রোগের ব্যাকটেরিয়া কোনটি? ভিব্রিও কলেরা, ঠিক আছে? ভিব্রিও কলেরা আকৃতি কি? কমা, ঠিক আছে? অনেকগুলা রকম ভাবে কোশ্চেন আসতে পারে। এরপর দেখো ডিপ্লোকক্কাস নিউমোনিয়া এর আকৃতি কিরকম? আচ্ছা, কক্কাস, যেগুলো কক্কাস থাকবে সেগুলাই কি? গোলাকার। কক্কাস মানে কি? গোলাকার, বুঝছো? কক্কাস মানে হচ্ছে গোলাকার। ডিপ্লোকক্কাস কেন? কারণ এগুলো জোড়ায় থাকে, মানে জোড়ায় থাকে, বুঝছো? জোড়ায় থাকে, এই জন্য বলা হয়েছে ডিপ্লোকক্কাস। কক্কাস মানে গোলাকার, গোলাকার ওগুলা জোড়ায় থাকে, এই জন্য ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। তাহলে এটা কি? গোলাকার। এরপরে দেখো কি বলছে, ব্যাকটেরিয়াতে পিলির প্রধান কাজ কি? পিলির প্রধান কাজ কি জানো? পিলির প্রধান কাজ হচ্ছে তোমার পোষক দেহের সাথে সংযুক্ত থাকা, পোষক দেহ এটার সাথে সংযুক্ত করা। এবং এই পিলি পাওয়া যায় কোন একটা ব্যাকটেরিয়াতে। ওই ব্যাকটেরিয়ার নাম কি? ব্যাকটেরিয়ার নাম হচ্ছে গনেরিয়া। গনেরিয়া ব্যাকটেরিয়াতে এটা পাওয়া যায়। খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, বুঝছো? গনেরিয়া ব্যাকটেরিয়াতে পিলি পাওয়া যায়। আচ্ছা, তোমরা তাহলে এই এক্সট্রা ইনফরমেশনটা জানলা। তাহলে কি? পোষকের সাথে সংযুক্ত হতে সাহায্য করে এবং গনেরিয়া ব্যাকটেরিয়ায় পিলি পাওয়া যায়। এরপর দেখো কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে? এটা কোনটা? এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম হচ্ছে পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে। কোন ব্যাকটেরিয়ার যে কাজগুলো কিন্তু আমি পড়তে বলছি, বুঝছো? সবগুলা কাজ কিন্তু পড়বা, সবগুলা কাজ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। আবার এই কাজগুলা যেটা, এই কাজগুলাটা সুন্দর করে তোমরা স্টিকি নোট বা নোট করে লাগায় রাখতে পারো। কোন ব্যাকটেরিয়াটি ভিটামিন উৎপন্ন করে? আচ্ছা, ভিটামিন উৎপন্ন করে হচ্ছে ইকোলাই। ওই ইকোলাই থেকে কি আসছে? এই যে এস্কেরিয়া এসপি, এটা ইকোলাই, বুঝছো? একই জিনিস দুইটা। এরপর দেখি কি বলছে, নিচের কোন রোগের জীবাণু আদিকোষী? আচ্ছা, কোন রোগের জীবাণু কি বলছে? আদিকোষী বলছে। আদিকোষী বলছে। এখন দেখো, ম্যালেরিয়া কি? একটা পরজীবী। জলাতঙ্ক কি? একটা ভাইরাসের দ্বারা হয়। ইনফ্লুয়েঞ্জা কি? একটা ভাইরাসের দ্বারা হয়। যেগুলো আসলে ভাইরাসের দ্বারা হইতেছে সেগুলো আমরা আদিকোষী প্রকৃতকোষী ভাবে ভাগই করি না, তাই না? বাট আমরা ব্যাকটেরিয়াকে ভাগ করি। যে নিউমোনিয়া একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, বুঝছো? নিউমোনিয়া কি দ্বারা হয়? ব্যাকটেরিয়া দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা হয়। অর্থাৎ এটা হচ্ছে আমাদের আদিকোষী, এটা হচ্ছে অ্যান্সার। এখন বাকিগুলা যেটা, বাকিগুলা একটু দেখি আমরা। জলাতঙ্ক, এটা হচ্ছে ভাইরাস, ভাইরাসকে ভাগ করা হয় না। ইনফ্লুয়েঞ্জা, এটাও ভাইরাস। আচ্ছা, ম্যালেরিয়া, এটা কি? পরজীবী। ম্যালেরিয়া পরজীবী দ্বারা আক্রান্ত হয়। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? নিউমোনিয়া। আচ্ছা, এরপরে দেখি আমরা কমা আকৃতির জীবাণু। এটা কিছুই বলবো না, আমি জাস্ট টিক মারবো, বুঝছো? কলেরা। মাটির উর্বরতা বিনষ্টকারী ব্যাকটেরিয়া হলো কোনটা? আচ্ছা, মাটির উর্বরতা কিভাবে বিনষ্ট করে? এটা হচ্ছে ব্যাসিলাস ডেন্ট্রিফিকান্স। কিন্তু এরা কিভাবে বিনষ্ট করে এই প্রক্রিয়াটা আমাদেরকে জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে নাইট্রিফিকেশনের মাধ্যমে। নাইট্রিফিকেশন। আচ্ছা, নাইট্রিফিকেশন এটাতে কি হয়? এটাতে মাটিস্থ যে নাইট্রেট গুলা থাকে এগুলা থেকে মুক্ত নাইট্রোজেন তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, যে ব্যাকটেরিয়া গুলা বায়ু থেকে নাইট্রোজেন মাটিতে সংরক্ষণ করে সেগুলা কি আমাদের জন্য উপকারী? ঠিক আছে, কৃষিক্ষেত্রে এগুলো উপকার করতেছে। কারণ কৃষিক্ষেত্রে ফসলের জন্য কি প্রয়োজন? নাইট্রোজেন তো অবশ্যই প্রয়োজন। এই নাইট্রোজেন গুলা সে বায়ু থেকে মাটিতে সংরক্ষণ করতেছে, সংবদ্ধ করতেছে, ঠিক আছে? বাট এই ব্যাকটেরিয়াটা কি করে? যে
নাইট্রোজেন গুলা মাটিতে মানে মাটিতে নাইট্রেট বা বিভিন্ন যৌগ হিসেবে ছিল, এগুলাকে সে মুক্ত নাইট্রোজেনে পরিণত করে। ঠিক আছে, বায়ুতে মুক্ত নাইট্রোজেনে পরিণত করে, বায়ুতে মুক্ত নাইট্রোজেন দেয়। ঠিক আছে, বায়ুতে মুক্ত নাইট্রোজেনে পরিণত করে, ওই যে মাটিতে যেগুলা নাইট্রোজেন ছিল। আচ্ছা, এরপরে দেখো কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ কোনটা? এই যে কলেরা হচ্ছে ইকোলা ভিব্রিও। সরি ফর দ্য ইন্টারাপশন গাইস। দেখো নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলছে, নিচের কোনটি ম্যালেরিয়া জীবাণুর হ্যাপ্লয়েড দশায়, তাই না? তো আমাদের ম্যালেরিয়া যে পরজীবীগুলো আছে এগুলো ডিপ্লয়েড দশা এবং হ্যাপ্লয়েড দশা সবগুলো জানতে হবে আমাদের। ঠিক আছে, দেখো মানুষের দেহে যে দশাটা থাকে সে দশা সবগুলোই হ্যাপ্লয়েড, বুঝছো? আর যে মশকির দেহে ওটাতে থাকবে তোমার ডিপ্লয়েড। কেন? কারণ মশকির দেহে সে কি করতেছে, যৌন জনন করতেছে, তাই না? এখন মশকির দেহে যৌন জনন শেষে কি হয়, স্পোরোজয়েড তৈরি হয়। স্পোরোজয়েড কোথায় প্রবেশ করে? স্পোরোজয়েড মানুষের দেহে প্রবেশ করে মশকির লালার মাধ্যমে। পুরো স্পোরোজয়েড দশা থেকে শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে হ্যাপ্লয়েড দশা, বুঝছো? এরপরে যখন আবার তোমার মশকির দেহে আবার ব্যাক যায়, তখন সে কি করে, তখন ওই যে গ্যামেটোসাইটগুলো মিলিত হয়ে তোমার আবার ডিপ্লয়েড কন্ডিশনে ফিরে আসে, তাই না? তাহলে আমরা যতগুলো দশা পাবো মানুষের দেহে সবগুলোই কিন্তু কি হবে, হ্যাপ্লয়েড হবে। তো এখানে দেখো, এখান থেকে কোশ্চেনটা যে এরকম যে শুধু হ্যাপ্লয়েড দশা থেকে আসবে এরকম না, তোমার পরীক্ষাতে ডিপ্লয়েডটাও চাইতে পারে। এর জন্য তোমাকে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুইটাই জানতে হবে। দেখো আমরা মনে রাখবো কেমনে, ওকিনেট, জাইগোট ও সিস্ট, তিনটাই হচ্ছে মশকির দেহে ম্যালেরিয়া জীবাণুর ডিপ্লয়েড অবস্থা, বুঝছো? বাকি যেটা আছে বাকি সবগুলাই হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থা। এই তিনটাই শুধুমাত্র ডিপ্লয়েড। ওকিনেট, জাইগোটের পরে আসে উকিনেটের পরে হয় উসিস্ট, বুঝছো? এখন দেখো জাইগোট আর উকিনেট এই দুটার মধ্যে পার্থক্য কি একটু আমরা জানবো। আচ্ছা, জাইগোটটা কি? জাইগোটটা একটু গোলাকার, ঠিক আছে, বাট মেন জিনিসটা হচ্ছে জাইগোটটা হচ্ছে নিশ্চল। এখান থেকে কি তৈরি হয়? এখান থেকে তৈরি হয় উকিনেট, এখান থেকে তৈরি হয় উকিনেট। আচ্ছা, উকিনেট এই যে কথাটা, এখান থেকে তুমি সহজে এটা মনে রাখতে পারবে যে উকিনেট হচ্ছে কিটের মতন। ঠিক আছে, কিটের মতন। এটা দেখতে কিসের মতন হবে? কিটের মতন দেখতে হবে। আর বৈশিষ্ট্য কি তাহলে? দেখতে কিটের মতন। কিটটা কিরকম হয়? একটু লম্বাকৃতির হয়, তাহলে এ একটু লম্বাকৃতির হবে। আরেকটা জিনিস কি, এই যে দেখো জাইগোট যেটা ছিল নিশ্চল, এই উকিনেট এটা হবে কি সচল, বুঝছো? তাহলে এই জাইগোটের পরের দশা হচ্ছে উকিনেট, উকিনেট থেকে তৈরি হয় ওসিস্ট। আর স্পোরোজয়েড যেটা, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। কারণ এটা কি, এটা কিন্তু মানুষের মশকের ক্রপে থাকে, লালাতে থাকে, এরপরে তারপরে মানুষের দেহে প্রবেশ করে, বুঝছো? এই স্পোরোজয়েড হচ্ছে হ্যাপ্লয়েড দশা, মানে মানুষের দেহে যেগুলো থাকে সবগুলাই। আর এই যে উকিনেট, ওসিস্ট আর জাইগোট এই তিনটাই হচ্ছে ডিপ্লয়েড। সো পরীক্ষায় তোমার যে শুধু হ্যাপ্লয়েড বা হ্যাপ্লয়েড চাইবে এরকম না, ডিপ্লয়েডও চাইতে পারে। এরপরটা আমরা দেখি, মানবদেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশা কোনটা? আচ্ছা, আমরা জানি যে কোন দশায় আক্রমণ করে, স্পোরোজয়েড দশায় আক্রমণ করে। ঠিক আছে, তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি? স্পোরোজয়েড। এখন দেখবে যে কয়েকটা কোশ্চেনে একই, কোন মানুষের দেহে প্রবেশ করে? স্পোরোজয়েড দশায়। এরপরে মশকের লালা গ্রন্থিতে ম্যালেরিয়া জীবাণুর কোন দশা পাওয়া যায়? আবার দেখো স্পোরোজয়েড। এরপরে ম্যালেরিয়া জীবাণু যে দশা প্রথম যকৃত কোষকে আক্রমণ করে। এখন দেখো স্পোরোজয়েড মশকির লালাতে থাকে, এরপরে রক্তের মানুষের দেহে প্রবেশ করে, রক্তের মাধ্যমে প্রবেশ করে। ঠিক আছে, মানে রক্তে প্রবেশ করে, এরপর রক্তে সে চলাচল শুরু করে। সো প্রথম সে কোথায় যায়? স্পোরোজয়েডটা প্রথমে রক্তের মাধ্যমে যায় যকৃতে। ঠিক আছে, তারপরে সে যকৃত কোষকে আক্রমণ করে। এখন স্পোরোজয়েড যকৃত কোষকে আক্রমণ করে। স্পোরোজয়েড কিরকম দেখতে? স্পোরোজয়েড হচ্ছে মাকু আকৃতির। এরপরে যে স্পোরোজয়েডটা আছে, স্পোরোজয়েডটা কি করবে জানো? স্পোরোজয়েডটা যকৃত কোষে খাদ্য গ্রহণ করবে। খাদ্য গ্রহণ করে সে কি হবে? খাদ্য গ্রহণ করে এই যে মাকু আকৃতির স্পোরোজয়েড, এটা কিছুটা একটু গোলাকার হবে, বুঝছো? গোলাকার কি হবে? গোলাকার এই যে ক্রিপ্টোজয়েড, গোলাকার সে ক্রিপ্টোজয়েডে পরিণত হবে। তাহলে কি হলো? স্পোরোজয়েড গুলো যকৃত কোষকে আক্রমণ করবে, যকৃত কোষকে আক্রমণ করে যকৃত কোষ থেকে খাদ্য গ্রহণ করবে, খাদ্য গ্রহণ করে সে মাকু আকৃতি থেকে গোলাকার হবে, গোলাকার কি হিসেবে পরিণত হবে? ক্রিপ্টোজয়েডে, বুঝছো?
জয়েট, ক্রিপ্টোজয়েটে পরিণত হবে। এই ক্রিপ্টোজয়েটের আকৃতি কি? গোলাকার, গোলাকার। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। কি বলছেন? নিচের কোনটি মশকি লালা গ্রন্থ থেকে মানব দেহে প্রবেশ করে? মশকি লালা গ্রন্থে কোনটা থাকে? মশকি লালা গ্রন্থে থাকে স্পোরোজয়েট। বুঝছো? স্পোরোজয়েট, খুব ইজি। আচ্ছা, একই জিনিস বারবার আসছে, তাহলে দেখছো এটা কত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্লাজমোডিয়ামের কোন পর্যায়ে মানুষকে সংক্রমিত করে? প্লাজমোডিয়ামের কোন পর্যায়? স্পোরোজয়েট। স্পোরোজয়েটই তো মানুষকে সংক্রমণ করে, তাই না? মশকি লালা থেকে রক্তে প্রবেশ করে। এরপর দেখো ক্রিপ্টোজয়েট কোথা হতে খাদ্য সংগ্রহ করে? আচ্ছা দেখো কি বলছিলাম, স্পোরোজয়েটটা কি করবে? যখন যকৃত কোষে প্রবেশ করবে, যকৃত কোষকে সে আক্রমণ করে, সেখান থেকে খাদ্য গ্রহণ করে সে কি হবে? ক্রিপ্টোজয়েটে পরিণত হবে। এরপর ক্রিপ্টোজয়েটটাও যকৃত কোষ থেকে খাদ্য সে গ্রহণ করতেই থাকবে। তার মানে কি ক্রিপ্টোজয়েটটা কোথা থেকে খাদ্য সংগ্রহ করে? এটা হবে যকৃত কোষ, যকৃত কোষ থেকে। বুঝছো? আচ্ছা, এরপরে নিচের কোনটি ম্যালেরিয়া পরজীবীর এরিথ্রোসাইটিক সাইজগ্নির সাথে সংশ্লিষ্ট? তাই না? আচ্ছা, এরিথ্রোসাইটিক সাইজগ্নি এটার কয়েকটা ধাপ হচ্ছে। প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে ট্রোফোজয়েট। বুঝছো? প্রথম ধাপ, এটা আমি লিখলাম না, এটা দেওয়া আছে, ট্রোফোজয়েট। তাহলে এটা হবে এরিথ্রোসাইটিক সাইজগ্নির সাথে সংশ্লিষ্ট। এরপরে শুধুমাত্র এইটাই যে তোমাকে জানতে হবে এরকম না, এরিথ্রোসাইটিক সাইজগ্নির যতগুলো ধাপ আছে সবগুলাই তোমরা জেনে রাখবা। বুঝছো? ট্রোফোজয়েটের পরে কি? ট্রোফোজয়েটের পরে হচ্ছে সিগনেট রিং, তারপর হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েট। এরপরে আর যে দশাগুলো আছে, যে ধাপগুলো আছে, সুন্দর করে মুখস্থ করে নিবা। বুঝছো? পরীক্ষাতে এরকম টাইপ কোশ্চেন আসে। এরপর হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজগ্নিতে কোন ধাপটা ক্ষণস্থায়ী? আচ্ছা, প্রথম ধাপ যেটা, সেটাই হচ্ছে সব থেকে ক্ষণস্থায়ী ধাপ। প্রথম ধাপ কোনটা? প্রথম ধাপ হচ্ছে কই? ট্রফোজয়েট। এই যে ট্রফোজয়েট, যেটা একটু আগে পড়লাম, এই যে একটু আগে ট্রফোজয়েট প্রথম ধাপ পড়লাম না, এই ট্রফোজয়েটটা হচ্ছে সব থেকে ক্ষণস্থায়ী ধাপ। ঠিক আছে, প্রথম ধাপ ক্ষণস্থায়ী। এরপর দেখি আমরা ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের কোন দশায় সাফনার্স দানা দেখা যায়? এই যে সাফনার্স দানা, এই সাফনার্স দানা কিভাবে দেখা যায় জানো? ওই যে আরবিসিতে হিমোগ্লোবিন যেগুলো আছে, হিমোগ্লোবিন সে ভক্ষণ করে দানাদার এই সাফনার্স দানা তৈরি করে। এখন এটা কোন দশায় দেখা যায়? এটা দেখা যায় এই যে অ্যামিবয়েড ট্রফোজয়েট আছে, অ্যামিবয়েড ট্রফোজয়েট দশায় দেখা যায়। বুঝছো? এখন এটা দেখা যাওয়ার ইম্পর্টেন্সটা কি? সাফনার্স দানা দিয়ে আমরা কি করি? সাফনার্স দানা দিয়ে আমরা ম্যালেরিয়া শনাক্ত করি। ঠিক আছে, সাফনার্স দানা দেখেই ম্যালেরিয়া শনাক্ত করা হয়। তাহলে এটার ইম্পর্টেন্স কি? এটার ইম্পর্টেন্স হচ্ছে ম্যালেরিয়া শনাক্তকরণ। ম্যালেরিয়া শনাক্তকরণ। বুঝছো? ম্যালেরিয়া শনাক্তকরণে সাফনার্স দানা দেখা হয়, অ্যামিবয়েড ট্রফোজয়েট দশায় এটা পাওয়া যায়। এরপরে ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা কোনটা? বহু নিউক্লিয়াস মানে কি? একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াসে পরিণত হবে। এই দশাকে কি বলা হয়? এই দশাকে বলা হয় সাইজন্ট। সাইজন্টটা কোনটা? এই যে সাইজন্ট। যেখানে তুমি সাইজন্ট নাম দেখবা, সাইজন্টের সাথে যদি অন্য কোনো শব্দ থাকে, তার মানে কি হয়েছে? ওইখানে বহু ওই দশাটির স্পেশালিটি কি? ওইখানে বহু নিউক্লিয়াস উৎপন্ন হয়েছে। বুঝছো? একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস উৎপন্ন করছে। এরপর দেখো কোন ধাপটি বহু নিউক্লিয়াস যুক্ত? আবার সাইজন্ট। এরপরে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের প্রথম কোন ধাপে হিমোজয়েন নামক বজ্র পদার্থ দেখা যায়? আচ্ছা, হিমোজয়েন হচ্ছে একটা বিষাক্ত। ঠিক আছে, হিমোজয়েন হচ্ছে বিষাক্ত। এটা কই থেকে তৈরি হয়? হেমাটিন থেকে তৈরি হয়। হেমাটিন থেকে বিষাক্ত হিমোজয়েন। ঠিক আছে, হেমাটিন থেকে বিষাক্ত হিমোজয়েন, এটা তৈরি হয় কোন দশায়? আচ্ছা, হিমোজয়েন তৈরি হয় কোন দশায়? এটা তৈরি হয় হচ্ছে কই গেল। আচ্ছা, ম্যালেরিয়া পরজীবী জীবনচক্রের প্রথম কোন ধাপে হিমোজয়েন? দেখো এখানে প্রথম কোন ধাপে হিমোজয়েন নামক বজ্র পদার্থ জমা হয়। ঠিক আছে, বইটা তোমরা খুলবা, বইটা খুলে দেখবা যে ওইখানে অপশনে দেওয়া আছে, মানে বইতে দেওয়া আছে অ্যামিবয়েড ট্রফোজয়েট। বুঝছো? অ্যামিবয়েড ট্রফোজয়েট। কিন্তু এখানে বলছে প্রথম কোন দশায় বজ্র পদার্থ জমা হয়। তো অ্যামিবয়েড ট্রফোজয়েটের আগেই সাইজন্ট দশায়, অ্যামিবয়েড ট্রফোজয়েট সাইজন্ট দশায় তোমার এই হিমোজয়েন নামক বজ্র পদার্থটা উৎপন্ন শুরু হয়। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা হবে সাইজন্ট দশা। আর কি আছে? ট্রফোজয়েট অপশন আছে, সিগনেট রিং, রোজেট, কোনোটাই না। ঠিক আছে, তাহলে হেমাটিন থেকে বিষাক্ত হিমোজয়েন এটা উৎপন্ন হওয়া প্রথম কোন ধাপে শুরু হয়? প্রথম শুরু হয় হচ্ছে সাইজন্ট দশায়।
কোন ধাপে হিমোজয়েন্ট তৈরি হয়? আচ্ছা, এখন যদি অপশনে কি থাকে, অপশনে দেখো তো অ্যামিবয়েড ট্রফোজয়েট আছে, বুঝছো? আগেরটাতে কিন্তু অ্যামিবয়েড ট্রফোজয়েট অপশন ছিল না, বাট যদি অ্যামিবয়েড ট্রফোজয়েট থাকে তাহলে দাগাবা কোনটা? দাগাবা হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েট, বুঝছো? আচ্ছা, যত লেটেস্ট বই আসে তত হচ্ছে ইনফরমেশনগুলো আপডেট হয়, বাট এখন পর্যন্ত যে বইটা, সে বইটাতে হচ্ছে কি আছে, অ্যামিবয়েড ট্রফোজয়েট দশাতেই তোমার হচ্ছে সাফনার্স দানা দেখা যায় এবং এইখানে হেমাটিন থেকে হিমোজয়েন্ট নামক বিষাক্ত পদার্থ তৈরি হয়, বুঝছো? এখন যদি সামনে কোনো বইতে ইনফরমেশনটা উনি চেঞ্জ করে, বুঝছো, এখন যদি ইনফরমেশন চেঞ্জ করে তোমরা একটু এটা দেখে নিবা, বুঝছো? তোমরা ফিউচারে যারা আমার ক্লাসটা দেখবা তারা একটু দেখে নিও যে এখানে ইনফরমেশনটা তোমার কোনো চেঞ্জ করছে নাকি। বাট আগেরটা যে এমসিকিউটা, আগেরটাতে কি ছিল, অ্যামিবয়েড ট্রফোজয়েট অপশনে ছিল না, কি অপশনে ছিল? সাইজেন্ট দশা ছিল। এই জন্য আমরা আগের যে ধাপটা, মানে অ্যামিবয়েড ট্রফোজয়েটের ঠিক আগের যে ধাপটা, সেই ধাপটা আমরা অ্যান্সারে নিছি, বুঝছো? কারণ ওখানে অ্যামিবয়েড ট্রফোজয়েট অপশনে নাই, কিন্তু আমাদের বইতে কি আছে, অ্যামিবয়েড ট্রফোজয়েটে হিমোজয়েন্টটা তৈরি হয়, আর এখানে অ্যামিবয়েড ট্রফোজয়েট অপশনে আছে, এই জন্য আমরা এটা দাগাইতেছি, বুঝছো এবার? আচ্ছা, তারপরে তোমরা বইতে লেটেস্ট এডিশনের যে বইটা, বইটাতে একটু জাস্ট চেক দিবা কি ইনফরমেশনটা দেওয়া আছে, মানে যারা ফিউচারে তোমরা ভিডিওটা দেখবা। আচ্ছা, ম্যালেরিয়া জ্বর সৃষ্টির পর্যায়ে পরজীবীর কোন দশাটি দেখা যায়? পরজীবীর কোন দশাটা দেখা যায়? পরজীবীর এই যে মেরোজয়েড, এই দশাতে জ্বর আসে। কেন জ্বর আসে? কারণ এখানে পাইরোজেনের কারণে জ্বর আসে, বুঝছো? পাইরোজেন নামক একটা কেমিক্যাল, রাসায়নিক, এটার ক্ষরণ হয় বলে জ্বর আসে, এটা ডাব্লিউবিসি থেকে ক্ষরণ হয়, বুঝছো? আর এটা কি, মেরোজয়েড দশায় জ্বর আসে। এখন দেখো, তোমার ম্যালেরিয়া পরজীবী যখন আক্রমণ করে, এরপর প্রথম লক্ষণ প্রকাশ পাওয়া এই পর্যন্ত যে টাইম পিরিয়ড, এটাকে বলে সুপ্তাবস্থা বা সুপ্তিকাল, বুঝছো? মানে যে টাইমটাতে বা যে সময়টাতে তোমার ওই রোগটা কোনো কি দেখায় না, কোনো লক্ষণ দেখায় না, এটা হচ্ছে সুপ্ত অবস্থা বা সুপ্তিকাল। তো ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভিভাক্স যেটা, এটার সুপ্ত অবস্থা বা সুপ্তিকাল হচ্ছে 48 ঘন্টা, 48 ঘন্টা, ঠিক আছে? প্লাজমোডিয়াম ভিভাক্সের তোমার হচ্ছে সুপ্ত অবস্থা, তার মানে কি, তার আক্রমণ করার পর জ্বর আসতে কতক্ষণ সময় লাগবে? 48 ঘন্টা সময় লাগবে। কোন দশাতে আসতে? এই যে মেরোজয়েড দশাতে আসতে। তার মানে কি, সে আক্রমণ করলো, এরপর 48 ঘন্টার পরে কোন দশায় আসলো? মেরোজয়েড দশায় আসলো। এরপরে পাইরোজেন অনেক বেশি ক্ষরণ হলো, তারপরে জ্বর আসলো, বুঝছো? এই জ্বরটা আসে কাঁপুনি দিয়ে জ্বর আসে, এটা হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর আসা। আচ্ছা, কাঁপুনি দিয়ে জ্বর আসে। এরপরে নেক্সট কোশ্চেনটা আমরা দেখি, প্লাজমোডিয়াম ভিভাক্স এর গ্যামেটোগনি কোথায় সম্পন্ন হয়? আচ্ছা, প্লাজমোডিয়াম ভিভাক্স এর গ্যামেটোগনি কোথায় সম্পন্ন হয়? এই যে যৌন জনন যেটা আছে, যৌন জননের সব স্টেপ কোথায় ঘটে? মশকির দেহে ঘটে, বুঝছো? সব স্টেপ মশকির দেহে ঘটে, আমাদের মানুষের দেহে কিন্তু যৌন জনন হয় না, বুঝছো? তো এইখানে এটা কোথায় ঘটে? মশকের ক্রপে ঘটে। গ্যামেটোগনি যেটা, এটা মশকের ক্রপে ঘটে। এরপরে দেখি, ডিপ্লয়েড দশা কোনটা? ওই যে দেখছো, আমি কোশ্চেনে বলছিলাম যে শুধু হ্যাপ্লয়েড আসবে এরকম না, ডিপ্লয়েডও আসতে পারে, বুঝছো? তাহলে ডিপ্লয়েড দশা কোনটা কোনটা ছিল? জাইগোট, উকিনেট, এরপর হচ্ছে উসিস্ট, এই তিনটা ছিল ডিপ্লয়েড। আচ্ছা, এক্স ফ্লাজেলেশন কোথায় ঘটে? এক্স ফ্লাজেলেশন কোথায় ঘটে? এক্স ফ্লাজেলেশন ঘটে মশকির ক্রপে। আচ্ছা, এখন কথা হচ্ছে এক্স ফ্লাজেলেশন জিনিসটা কি? এটা হচ্ছে স্পারমাটোজেনেসিসের একটা ধাপ, ঠিক আছে? স্পারমাটোজেনেসিস, এক্স ফ্লাজেলেশনের সাথে কানেক্টেড কি? স্পারমাটোজেনেসিস। আচ্ছা, এক্স ফ্লাজেলেশন তাহলে কেন হইতেছে? কারণ তাপের তারতম্য ঘটে। কি ঘটে? তাপের তারতম্য ঘটে, মশকির ক্রপে তাপের তারতম্য ঘটে। তাপের তারতম্যের কারণে এক্স ফ্লাজেলেশন হইতেছে এবং এটা স্পারমাটোজেনেসিসের একটা ধাপ। আচ্ছা, এরপরে দেখো, ম্যালেরিয়া পরজীবীর মিওসিস ঘটে নিচের কোনটাতে? আচ্ছা দেখো, মিওসিসে কি হয়? মিওসিসে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড উৎপন্ন হয়, তাই না? ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড উৎপন্ন হয়, তাতে কিন্তু মিওসিস সম্ভব, মানে যেগুলো ডিপ্লয়েড কোষ আছে তাদের কিন্তু মিওসিস সম্ভব। যারা অলরেডি হ্যাপ্লয়েড, তাদের কি আর মিওসিস হবে? তাদের কিন্তু মিওসিস পসিবল না। যারা ডিপ্লয়েড আছে তাদেরই মিওসিস হয়ে হ্যাপ্লয়েডে আসা পসিবল, কিন্তু হ্যাপ্লয়েড সে অলরেডি হয়ে গেছে, এরপর আর মিওসিস হওয়া পসিবল না, বুঝছো? এখানে তাহলে ডিপ্লয়েড যেটা, সেটা আমাদের খুঁজতে হবে। এই যে দেখো, ওসিস্ট, এটা হচ্ছে ডিপ্লয়েড, ওসিস্ট হচ্ছে কি? ডিপ্লয়েড। আচ্ছা,
এরপরে নেক্সট কোশ্চেনটা দেখি আমরা, ম্যালেরিয়া জীবাণুর যৌন জননে সচল এবং লম্বাকৃতির জাইগোটের নাম কি? দেখো ওই যে জাইগোট থেকে যে উকিনেট, আমি কিন্তু এটা সুন্দরভাবে দেখাইছিলাম যে জাইগোটটা হচ্ছে নিশ্চল গোলাকৃতির, আর এরপরে যে উকিনেট তৈরি হয় এটা হচ্ছে সচল এবং লম্বাকৃতির, বুঝছো, এবং কীটের মতন দেখতে। এরপরে আমরা আসি কোনটা সঠিক, কোনটা সঠিক মানে কোনটার সাথে মিল আছে কোনটার। এখন দেখো উকিনেট, আরে প্রথমটা দেখে পেয়ে গেছে, উকিনেটটা কি ডিপ্লয়েড, মানে কি এটা রাইট অ্যান্সার। এখন বাকিগুলো তো দেখি বাকিগুলো কি বলছে। লিফ রোল এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে হয় না, এটা কার কারণে হয়? এটা হয় হচ্ছে ভাইরাসের কারণে, ভাইরাস আক্রান্ত রোগ। এরপরে আদিকোষ, এখন দেখো আদিকোষ কিসের মাধ্যমে বংশ বিস্তার করে বা রিপ্রোডাকশনটা করে? অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, তাই না? অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, অ্যামাইটোসিস, আদিকোষ যেটা তার হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করে। এখন দেখো তার তো ডিম্বাণু তাহলে উৎপন্ন সম্ভব না, যৌন জননেই তো স্পার্মার ডিম্বাণু বা স্পার্মার ওভাম তৈরি হয়, তাই না? তার মানে কি আদিকোষের সাথে অ্যামাইটোসিস এটা সংযুক্ত হওয়ার কথা, মানে এটা সম্পর্কযুক্ত হওয়ার কথা, ডিম্বাণু হবে না। এখন দেখো অ্যাপ্লানোস্পোর, এটা কি? অ্যাপ্লানোস্পোর কি বলছে? সচল কোষ। এখন অ্যাপ্লানোস্পোরের বৈশিষ্ট্য কি? এর মধ্যে কি থাকে না? ফ্লাজেলা থাকে না, ফ্লাজেলা থাকে না। এখন ফ্লাজেলা না থাকলে, ফ্লাজেলার কাজ কি? সচল করা, ঠিক আছে? এখন ফ্লাজেলা না থাকলে ওই স্পোরটা কি আর তোমার সচল হবে না? ওটা কি হবে? নিশ্চল হবে, বুঝছো, নিশ্চল হবে। তাহলে দেখো আদিকোষের সাথে কি অ্যামাইটোসিস হওয়ার কথা, অ্যাপ্লানোস্পোরের সাথে কি ফ্লাজেলা থাকে না, নিশ্চল হওয়ার কথা। আর দেখো লিফ রোল এটা হচ্ছে ভাইরাস আক্রান্ত রোগ, আর উকিনেট এটা হচ্ছে ডিপ্লয়েড, এটা হচ্ছে তোমার সঠিক। এরপর দেখো প্লাজমোডিয়াম এর কোন দশা হতে গ্যামেটোসাইট তৈরি হয়? আচ্ছা, গ্যামেটোসাইট তৈরি হয় হচ্ছে তোমার মেরোজয়েট দশায়, বুঝছো, মেরোজয়েট যে দশাটা আছে, মেরোজয়েট দশায় গ্যামেটোসাইট উৎপন্ন হয়। মেরোজয়েটের পরেই তোমার গ্যামেটোসাইটের তোমার ধাপগুলো শুরু হয়, বুঝছো। এই এরিথ্রোসাইটিক সাইজগ্নি, ওই সবগুলা ধাপ আমি বলছিলাম পড়তে, সবগুলা ধাপ পড়বা, পড়ে দেখবা যে এরিথ্রোসাইটিক সাইজগ্নি আর যে মেরোজয়েট দশা আছে এরপরে তোমার গ্যামেটোসাইটের ধাপগুলা শুরু হয়। আচ্ছা, এরপর দেখো কোয়ার্টার্ন ম্যালেরিয়ার পরজীবী কোনটি? কোয়ার্টার্ন ম্যালেরিয়া পরজীবী। আচ্ছা, এখন তোমাদের বইয়ে যে ছকটা আছে যে কোন ম্যালেরিয়ার কারণে, মানে কোন ম্যালেরিয়ার কারণ কোন হচ্ছে পরজীবী, বুঝছো, তো ওইটা সুন্দরভাবে পড়তে হবে এবং তার যে সুপ্তিকাল, তার যে সুপ্ত অবস্থা বা সুপ্তিকাল সেটাও পড়তে হবে। যেরকম প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, এটার কত? এটা হচ্ছে 18 থেকে 40 দিন, বুঝছো, 18 থেকে 40 দিন প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এখন কোন ম্যালেরিয়া পরজীবীর কারণে কোন রোগটা হয় এটাও সুন্দরভাবে পড়ে ফেলবা। এখন দেখো কোয়ার্টার্ন ম্যালেরিয়া এটা হয় হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার কারণে। এখন বাকিগুলো দেখি, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এটা হয় বিনাইন, এটার কারণে কি হয়? বিনাইনটা হয়, একটা শব্দ মনে রাখলে আমাদের হবে, বুঝছো। এটার কারণে কি হয়? এটার কারণে হয় হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, এটা হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম এটার কারণে হয় হচ্ছে ম্যালিগনেন্ট, ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া। আর ওভেলি এটার কারণে হয় হচ্ছে মৃদু, বুঝছো। আচ্ছা, এটার কারণে হয় মৃদু। তাহলে সুন্দর করে কোন পরজীবীর কারণে কোন ম্যালেরিয়াটা হয় এটা সুন্দর করে পড়ে নিবা, ঠিক আছে? পড়ে নিবা বলতে এখনই তো হয়ে গেল, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এটার কারণে কি হয়? মৃদুটা ইয়াটা হয়, বিনাইনটা হয়, তারপর মৃদুটা হয় ওভেলের কারণে, তারপরে হচ্ছে ফ্যালসিফেরামের কারণে হয় কি ম্যালিগনেন্ট, আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার কারণে কি হয়? কোয়ার্টার্ন, বুঝছো। তাহলে এখনই তোমরা এটা পড়ে ফেলো, হয়ে গেল আমাদের। এরপরে দেখো কি বলছে, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, হচ্ছে বিনাইন, বিনাইনটা আমরা একটু আগে পড়লাম, বিনাইন কোনটা ছিল? প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, এটা হচ্ছে বিনাইন। এরপর আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এর স্বাভাবিক সুপ্তাবস্থা বা সুপ্তিকাল কতদিন? প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার সুপ্তিকাল আমি বলে দিয়েছিলাম 18 থেকে 40 দিন, বুঝছো। এরপরে বাকি যেগুলো আছে বাকি পরজীবীরও সুপ্তিকালটা সুন্দর করে বা সুপ্ত অবস্থাটা সুন্দর করে পড়ে নেবা। তো আজকে এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে অন্য আরেকটা ক্লাসে।